লাগাতার শেয়ার বাজার পড়ে যাওয়ার কারণ কি? আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের ব্লগে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব যে আমাদের স্টক মার্কেট যে লাগাতার যে পড়ে যাচ্ছে তার পিছনে কি কারণ রয়েছে। তো আমরা একেবারে মূল ভিডিওতে চলে যাব ইন্ট্রোর পরপরই। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপডেট নিউজ আমি যখনই আপলোড করব তখন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর বরাবর মতো সে সুযোগ তো থাকবে যে স্টক মার্কেট রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আমরা এখন ইন্ট্রোতে চলে যাচ্ছি। ইনশাআল্লাহ ইন্ট্রোর পর আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো আমরা প্রথমে যে পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম যে এই যে লাগাতার যে শেয়ার বাজার পড়ে যাচ্ছে তার পেছনে মূল কারণটা কি। তো একেবারে যদি আমরা খুব সাম্প্রতিক সময়ের দিকে তাকাই যে খুব রিসেন্টলি আসলে যে ঘটনাগুলো ঘটেছে, প্রথমে আমরা দেখলাম যে রাশেদ মাকসুদ কে অপসারণ করা হবে, এই নিয়ে একটা আন্দোলন তৈরি হলো। সেখানে কিন্তু মার্কেট থেকে একটা ভালো পয়েন্ট চলে গেল আসলে। পরবর্তীতে যে ইস্যুটা আসলো সেটা হচ্ছে গিয়ে এই ভারত পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনতা তৈরি হলো, এই উত্তেজনাতে কিন্তু আমরা প্রায় 150 পয়েন্ট হারালাম। এদিকে কিন্তু ভারত এবং পাকিস্তান যে দুই দেশে আসলে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ হচ্ছিল, সামরিক উত্তেজনা চলছিল, সেইখানে কিন্তু তার তেমন কোনো প্রভাবই নেই। তো এটি আসলে খুব হাস্যকর যে আমাদের দেশে যখন সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয় তখন আমাদের স্টক মার্কেট পড়ে যায়, যখন করোনা হয় তখনও মার্কেট পড়ে যায়, আর রিসেন্টলি তো এই সমস্যাগুলো আছে। এবং রিসেন্টলির মধ্যে কিন্তু এই রাশেদ মাকসুদ ইস্যুটা খুব বেশি জোরালো ছিল। তারপরে আসলো হচ্ছে ভারত পাকিস্তানের বিষয়টি, যে সামরিক উত্তেজনা সেই বিষয়টি। এবং এই তো শেষের দিকে তো আমরা তো জানিনি, এরপরে আমাদের প্রধান উপদেষ্টা বসলেন। প্রধান উপদেষ্টা বসার পরেও কিন্তু আমরা সেরকম আশানুরূপ কোনো রকম ফলাফল পেলাম না। তো মূলত কারণগুলো কি? কারণগুলো কিন্তু আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে আমাদের স্টক মার্কেটে যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে যদি আসলে কোনো রকম বৈঠক না হয়, তাদেরকে যদি এই বৈঠকগুলোতে সম্পৃক্ত না করা হয়, তাহলে কিন্তু এই স্টক মার্কেটের যে আসল যে কারণ, যে আসল কিভাবে এই স্টক মার্কেটকে আবার বলবো যে পুনর্জীবিত করা যায়, সেগুলোর উপায় কিন্তু আসলে কখনো খুঁজে পাওয়া যাবে না। তাই সেই কারণে প্রয়োজন স্টক মার্কেটের সাথে যারা আসলে জড়িত রয়েছে, যারা আসলে স্টক মার্কেটের স্টক হোল্ডার, স্টেক হোল্ডার, তাদেরকে কিন্তু অবশ্যই এই মিটিংগুলোতে সম্পৃক্ত করতে হবে। কারণ কিছুদিন আগে কিন্তু মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন এটাও বলেছিল যে মহাবিপর্যয় আসতে যাচ্ছে, এবং তাই কিন্তু হচ্ছে। আসলে আমরা দেখছি একের পর এক কিন্তু মহাবিপর্যয় যাচ্ছে আমাদের মার্কেটে। তো আমরা আজকে একটু দিনের সারমর্মটা দেখে নিই যে স্টক মার্কেট আজকে কেমন গেল। আজ 15 মে 2025, আজ কিন্তু মার্কেট হারালো আরও 54 পয়েন্ট। ইন্ডেক্স চলে এসছে 4781 পয়েন্টে এবং টার্নওভার হয়েছে 296 কোটি টাকা। সব দিক থেকেই আসলে বলা যায় মার্কেটের একটা নাজুক অবস্থা যাচ্ছে। আর অবশ্যই একের পর এক কিন্তু রেকর্ড ধারণ করছে আমাদের পুঁজিবাজার। তো আমরা চলে যাই আমাদের প্রথম যেই নিউজ পোর্টালটা রয়েছে সেই নিউজ পোর্টালে। প্রথম নিউজ পোর্টালে আমরা যাচ্ছি sharenews24.com-এ। সেখানে কিন্তু তারা হেডলাইন করেছে শেয়ার বাজারে মহাদুর্যোগ, 5 বছরের মধ্যে সর্বনিম্ন সূচক। তাছাড়া করেছে শেয়ার কারসাজির দায়ে সাকিব আল হাসানের 2.46 কোটি টাকা আসলে জরিমানা করা হয়েছে। জরিমানা হচ্ছে আসলে, কিন্তু জরিমানার অর্থটা কতটা আমরা তুলে আনতে পারছি এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধু জরিমানা খাতা কলমে হলে হবে না, সেই জরিমানার অর্থটা যদি না পাওয়া যায় তাহলে পরে আসলে শুধুমাত্র কাগজ কলমে জরিমানা দেখালে এটা খুব বেশি একটা বড় কিছু হবে না বলে মনে করছে, বলেই আসলে বিনিয়োগকারীরা কিন্তু আস্থা হারিয়ে ফেলেছে আমাদের পুঁজিবাজার থেকে। তো প্রথম যে হেডলাইনটা বললাম, শেয়ার বাজারে মহাদুর্যোগ, 5 বছরের মধ্যে সর্বনিম্ন সূচক।
সেখান থেকে একটু হেডলাইন থেকে আমরা পড়ি। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 5 মে দেশের শেয়ার বাজারে বড় ধরনের পতন প্রবণতা দেখা গেছে। দিনের শুরুতে সূচক কিছুটা ইতিবাচক গতি থাকলেও লেনদেনের মাঝামাঝি সময় থেকে বড় বিনিয়োগকারীদের টানা সেল প্রেশার বাজারে ক্রমে নিম্নমুখী হতে পারে। দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 54.58 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,781 পয়েন্টে, যা গত 5.5 বছরের মধ্যে একেবারেই সর্বনিম্ন। এর আগে 2019 সালে 12 নভেম্বর এই সূচক দাঁড়িয়েছিল 4,779 পয়েন্টে। বাজার বিশ্লেষণ করে দেখা যায় আজ ডিএসসির অন্য দুটি সূচকের মধ্যে ডিএসসি সূচক 14.55 পয়েন্ট কমে হয়েছে 1,038 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক 20.91 পয়েন্ট কমে অবস্থান করছে 1,770 পয়েন্টে। তো টাকার অঙ্কে ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 296,84,80,000 টাকা, যা গত 9 কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। যদিও গতকালের তুলনায় আজকের লেনদেন প্রায় 2,66,00,000 টাকা বেশি হয়েছে। এর আগে গত 29 এপ্রিল ডিএসসিতে লেনদেন হয়েছিল 291 কোটি টাকার মতো। এবার একটু চলেন আমরা পিছনের দিকটা দেখি। পেছনে তাকালে দেখা যায় ডিএসসি সর্বোচ্চ লেনদেন হয়েছিল 2021 সালে 16 আগস্ট, যেদিন 2,953 কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল এবং সূচক ছিল 6,048 পয়েন্টে। সেদিন কিন্তু লেনদেন সবচেয়ে কম হলে পরেও সূচকের অবস্থা কিন্তু অনেক উপরে ছিল আজকের দিনের তুলনায়। একইভাবে সর্বোচ্চ সূচক লেনদেন হয়েছিল 2021 সালের 10 অক্টোবর, যেখানে ডিএসসি সূচক পৌঁছেছিল 7,367.99 পয়েন্টে। এটা কিন্তু আমরা সর্বোচ্চ অবস্থাটা দেখলাম। আসলে এর আগে করোনা গেছে, করোনার পর থেকে কিন্তু মার্কেট একটা ভালো একটা মুভমেন্ট এসেছিল, কিন্তু সেই মুভমেন্টটা আসলে আমরা কিন্তু ধরে রাখতে পারিনি। আমাদের রাজনৈতিক অস্থিরতা, এরপর তো নানা রকম সমস্যাগুলো ছিলই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আসলো, আর সমস্যা এই দেশে হোক বা পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সব প্রভাব পড়বে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে এসে। এমনটাই হচ্ছে আসলে। বর্তমানে বাজারে অস্থিতিশীল চরম পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীরা বাজারে স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ এবং নীতি নির্ধারণের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বাজারকে স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি, নইলে এই পতনের ধারা দীর্ঘমেয়াদে আরো গভীর সংকট তৈরি করতে পারে। তো এই ছিল মূল কথা আসলে, যে যদি আমাদের টনক না নড়ে, তবে কিন্তু আমাদের স্টক মার্কেটের এই যে ধ্বংসযজ্ঞ চলছে, এটি কোথায় গিয়ে থামবে, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সকল বিনিয়োগকারীদের কাছে। আর সাথে সাথে আমাদের স্টক মার্কেটের সাথে যারা স্টক হোল্ডার রয়েছে, যারা এখানে জীবিকা নির্বাহ করছে, আমাদের ব্রোকার হাউসে রয়েছে, আমরা অলরেডি দেখেছি অনেকগুলো ব্রোকার হাউস কিন্তু বন্ধের পর্যায়ে, বিশেষ করে ব্রাঞ্চগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলে পরেও সরকারের উচিত আসলে এদিকে একটু দৃষ্টিপাত নেওয়া। তো আমরা পরের যে আমাদের নিউজ পোর্টালটা রয়েছে সেখানে চলে যাই। আমাদের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি sunbd24.com। সেখানে কিন্তু সূচকের এই যে ব্যাপক পতনে কমছে 317 কোম্পানির দর, এটাইকে তারা প্রধান শিরোনাম করেছে। তাছাড়া রয়েছে লেনদেনের শীর্ষে বীজ হাজারি, 2 শনিবার খোলা থাকবে, এগুলো অবশ্য আগের খবর। তবে এটা একটু মনে রাখবেন যে সামনের শনিবার অর্থাৎ 17 তারিখ কিন্তু আমাদের স্টক মার্কেট খোলা থাকছে। কারণটা একেবারে স্পষ্ট, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যে কোরবানি যেটা হবে সেই কোরবানি দিয়ে কিন্তু একটা লম্বা ছুটি পাচ্ছে, এই 10 দিনের ছুটি। এই 10 দিনের ছুটিটাকে কিন্তু মেক আপ করার জন্য এই শনিবার খোলা রাখা হয়েছে। তো খোলা রাখা হয়েছে, ঠিক আছে। তবে বিনিয়োগকারীরা কিন্তু আশা রাখবে যে এই অতিরিক্ত দিন খোলা থাকাতে যে অতিরিক্ত স্টক মার্কেট আরও পতন ঘটবে, এমনটা যেন না হয়, এটাই সব প্রত্যাশা থাকবে। পরের নিউজ পোর্টালে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অর্থসূচকে যেটা করেছে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং, দর বৃদ্ধি শীর্ষে সিটিজেন ইন্স্যুরেন্স, এগুলোকেই তারা প্রাধান্য দিয়েছে। আর 317 শেয়ারের দর পতনের লেনদেন তলানিতে,
এটাকেও তারা ইয়ে করেছে। তাছাড়া আরেকটু যদি বলি অন্য একটা খবরের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে সোনালী পেপারের শেয়ারে কারসাজিতে সাকিব হিরু সহ 13 জনকে জরিমানা। তো এটাই ছিল আসলে অর্থসূচকের। তো আমরা অর্থসূচকের পর চলে যাচ্ছি বণিক বার্তায়। বণিক বার্তার নিউজগুলোর মধ্যে কিন্তু প্রাধান্য পেয়েছে এই 17 এবং 24 মে খোলা থাকবে, এটাকেই তারা প্রাধান্য দিয়েছে। তাছাড়া আগে মোটামুটি যেসব খবরগুলো ছিল সেই খবরগুলোই রয়েছে। এরপর চলে যাচ্ছি বাংলানিউজ24.com-এ। সেখানে কিন্তু পুঁজিবাজারের সূচক পতনেও সিএসসি লেনদেন বেড়েছে, এটাকে তারা হেডলাইন করেছে। তাছাড়া মোটামুটি যেসব খবরগুলো রয়েছে, যেমন রাশেদ মাকসুদ অপসারণ চায় বিনিয়োগকারীরা, এটা অনেক দিনের দাবি চলছে এবং এই দাবি দেওয়ার মধ্যেও কিন্তু স্টক মার্কেট একটা খারাপ একটা তলানিতে চলে এসছে। সূচকের সঙ্গে ডিএসসির লেনদেন বেড়েছে, টানা 8 কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন, এগুলো তারা হেডলাইন করেছে। আমরা পরের নিউজ পোর্টালে চলেছি ডেইলি শেয়ার নিউজে। ডেইলি শেয়ার নিউজে কিন্তু তারা যেগুলো করেছে সেগুলো হচ্ছে মধ্যে রয়েছে 2 ঘন্টায় সূচক নিম্নমুখী, লেনদেনে ধীরগতি। ন্যাশনাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে, যমুনা ব্যাংকের ইপিএস বেড়েছে, বিজেআইসি আয় বেড়েছে, এনবিআর ব্যাংকের সর্বোচ্চ পতন, দর বৃদ্ধির শীর্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। আবারও পতনের ধারায় পুঁজিবাজার, সূচকের নিম্নমুখী 1.5 ঘন্টায় 2% নিম্নমুখী শেয়ারের কথা তারা উল্লেখ করেছে। আর আরেকটি খবর রয়েছে সেটা হচ্ছে গিয়ে জুলাইয়ে IMF এর ঋণ অর্থ পাচ্ছে বাংলাদেশ। তো শেষে একটা ভালো খবর দিয়ে শেষ করতে চাইলাম। আসলে আজকের যে সপ্তাহটা শেষ হচ্ছে, আশা রাখি যে আসলে আমরা তো সবাই জানি আসলে সব বিনিয়োগকারীদের বা স্টক মার্কেটের সাথে যারা জড়িত রয়েছেন সবার মনের কি অবস্থা। তারা আসলে আজকের দিনে হয়তোবা অনেক হতাশ এই স্টক মার্কেট নিয়ে, তবে এই হতাশা কেটে যাবে এমনটাই আশা রাখবো। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।